স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতরাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের 15 সদস্যের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে যায়। এরপর সেখানে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানগণ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাত 12:15টার দিকে ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তী সরকারের বাকি সদস্য কারা হবেন সে বিষয়ে 15 জনের নামের একটি তালিকা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম। তিনি অতিরিক্ত আইজিপি ছিলেন। এর আগে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন AKM শহীদুর রহমান। আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাইনুল হাসান। একই সাথে র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বরিশালে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করছে। খুলতে শুরু করেছে বিপণী বিতান, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান। পুলিশ না থাকায় আনসার ও আন্দোলনকারী শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে ট্রাফিক ব্যবস্থাপনার। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। জুয়েল, বরিশালের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন? তাওসিয়া, কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত যে পরিস্থিতি হয়ে গেল দেশব্যাপী, এর প্রভাবে কিন্তু টানা 2 সপ্তাহব্যাপী বরিশালে জনজীবন একেবারেই বিপর্যস্ত ছিল। বলা যেতে পারে যে এক প্রকার অবরুদ্ধ বা জীবনযাপন আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে আন্দোলন, সহিংসতা, কারফিউ এবং অতঃপর প্রধানমন্ত্রীর দেশত্যাগের মধ্য দিয়ে কিন্তু যে আজকে কারফিউ শিথিল হওয়ার পরে আজকেই কিন্তু সকল ধরনের গণপরিবহন চলাচল করছে স্বাভাবিকভাবে। আমরা অবস্থান করছি বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে। এখান থেকে মূলত বরিশাল এবং খুলনা সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার সঙ্গে সকল ধরনের বাস এখান থেকে চলাচল করে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে গণপরিবহন চলাচল করছে। তবে টানা 2-3 দিন ব্যাপী যে সহিংসতা সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের কিন্তু বাড়িঘরে অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজের মতো ঘটনা কিন্তু ঘটছে। এর প্রভাবে কিন্তু জনমনে এখনো কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে এ সকল ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল সরকারি ব্রজমোহন কলেজে সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে এই ঘটনার দায় তারা নেবেন না। এগুলো এক প্রকার দুষ্কৃতিকারী যারা রয়েছেন, দুর্বৃত্ত, তাদের এগুলো কাজ, এর দায় মূলত তাদের না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা অনুরোধ করেছেন যে এই সকল ঘটনা যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। এর আগে কিন্তু তাওসিয়া, বরিশাল সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবন, শ্রেণীবাগ সাদিক আব্দুল্লাহর বাসভবন, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবনে আন্দোলনকারীরা তারা কিন্তু ভাঙচুর, হামলা ঘটনা ঘটিয়েছে। এর প্রভাবে কিছুটা প্রভাব পড়েছে। তবে একটি বিষয় কিন্তু লক্ষণীয় যে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কাউকেই কিন্তু আমরা বরিশালের কোথাও অবস্থান করছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন পালিয়ে থাকার পরে তারা কিন্তু সড়কে, মহাসড়কে তারা বিজয় উল্লাস করছেন, টহল দিচ্ছেন, মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। পুলিশ বিভাগ দায়িত্ব পালনে কর্মবিরতি করায় আন্দোলন করছে। এ ছিল আসলে বরিশাল থেকে আজকের তথ্য। সহকর্মী মুর্তজা জুয়েল জানাচ্ছিলেন বরিশাল থেকে। রাজধানীতে আজ সমাবেশ ডেকেছে বিএনপি। বেলা 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে এরই মধ্যে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেবেন। এর আগে সোমবার রাতে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? সেখানকার এখনকার পরিস্থিতি কেমন? আজকে আমাদের সাথে বিজয় হয়েছে, এই বিজয় শান্তি সমাবেশ হবে। যে কর্মসূচি অংশ হিসেবে কিন্তু আজকে কিন্তু বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু বেলা 2টায়, এখন কিন্তু 12টা বাজে, বেলা 2টার পর কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান কিন্তু এখানে ভিডিও ভার্চুয়াল মাধ্যমে কিন্তু নেতাকর্মীদের যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে কিন্তু এখন 2টা হওয়ার কথা থাকলেও 12টার পরপরই কিন্তু আমরা দেখছি বিভিন্ন যে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে পল্টনের যে তাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছে এবং বিভিন্ন যে স্লোগান যেই সরকার বিরোধী যে স্লোগান রয়েছে তারা কিন্তু সেখানে স্লোগান দিচ্ছে এবং তাদের যে দলীয় যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকা দিয়ে তারা কিন্তু এখানে এরই মধ্যে কিন্তু বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নেতাকর্মীদের পদচারণায় কিন্তু বলা যায় একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। এরই মধ্যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রাখছে। এরপরে কিন্তু বেলা 2টার দিকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান, তিনি জানেন দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু লন্ডনে রয়েছে, সেখান থেকে তিনি কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু নেতাকর্মীদের পরবর্তী দিক নির্দেশনা দিবেন। আপনি জানেন যে বর্তমান যে আগের যে সরকার ছিল তারা যখন দেশ থেকে চলে গিয়েছে তারপর কিন্তু তারেক রহমান ভিডিও বার্তায় কিন্তু সকল তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু একটি তাদেরকে সবার উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দিয়েছেন, তাদেরকে বলেছেন সবাইকে শান্তি এবং শৃঙ্খলার মাধ্যমে সকল তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলো পালন করতে। এবং এরই মধ্যে দেখছেন যে বিষয়টা আসলে জানিয়ে রাখতে চাই, আমরা কয়েক নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা একটা বিষয় আমাদের জানাচ্ছে যে আসলে তারেক রহমান 2টার যেই নির্দেশনা দেবে সেই অনুযায়ী কিন্তু আসলে তারা তাদের পরবর্তী যে রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করবেন। এবং দেখতেই পাচ্ছেন যে এরই মধ্যে আসলে বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় জনসমুদ্রে রূপান্তর হয়েছে, এরই মধ্যে কিন্তু মুক্তি পেয়েছে বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যে দলের অন্যান্য বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু মুক্তি পেয়েছে। এই ছিল আমার কাছে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ। সহকর্মী নূর আলম জানাচ্ছিলেন বিএনপি সমাবেশের সর্বশেষ তথ্য। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, এই খবরে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় সহিংসতা, অরাজকতা। সহিংসতার এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি বাংলাদেশের জনগণের পাশে আছে উল্লেখ করে বলেছে, এখন প্রতিশোধ নেওয়ার সময় নয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ধর্মীয় বা রাজনৈতিক গোষ্ঠীর সদস্যদের উপর হামলা সহ বাংলাদেশে অব্যাহত সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে সহিংসতা নিয়েও উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার। কাতারের দোহায় সংগঠনের সদস্যদের টানা 2 দিন আলোচনার পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন সিনওয়ার। প্রতিবেদনে বলা হয়, হামাসের শুরা কাউন্সিলের বৈঠকে প্রস্তাব করা হয় ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ হাসান দারউইশের নাম। বেনামি ভোটাভুটির পর সংগঠনের রাজনৈতিক শাখার নেতৃত্ব দেওয়া হয় 61 বছর বয়সী সিনওয়ারকে। প্রয়াত ইসমাইল হানিয়ার তুলনায় অনেক কট্টর বলে মনে করা হয় সিনওয়ারকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালসকে। গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড স্টেটস সফর শুরুর প্রাক্কালে আনুষ্ঠানিকভাবে ওয়ালসের নাম ঘোষণা করেন হ্যারিস। মঙ্গলবার নিজের মনোনীত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীকে সঙ্গে নিয়ে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া থেকে প্রচার সমাবেশ শুরু করেন হ্যারিস। এরই মধ্যে প্রথম যৌথ নির্বাচনী সভায় বিরোধী দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন টিম ওয়ালস। দেশের প্রতি রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের অঙ্গীকার ও হোয়াইট হাউসে তার আগের রেকর্ড নিয়ে প্রশ্ন তোলেন ওয়ালস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তীতে দীপ্তর বিশেষ সংবাদ দেখবেন দুপুর 1টায়।